সেই আমেরিকায় কি এখন সুর বদলে ফেলেছে হঠাৎ করে? তারা কি আওয়ামী লীগের দিকে ঝুঁকছে? তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আসছে, সে কথা বলাই যায়। আর এই আন্তর্জাতিক বিষয়গুলোর কারণেই শেখ হাসিনা ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। যে কোনো সময়ের চাইতে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল এবং বঙ্গবন্ধু কন্যা এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে বেশি জনপ্রিয় রাষ্ট্রনায়ক। আওয়ামী লীগ কেন ফিরবে, কি কারণে ফিরবে, কেন আওয়ামী লীগকে ফিরতেই হবে, আপনারা কি জানেন? এবার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে মামলা, এবং সেই মামলায় আসামি হবেন 1 নাম্বার প্রফেসর ইউনূস এবং 2 নাম্বার আসিফ নজরুল। শেখ হাসিনা প্রতিদিন টেলিগ্রাম বার্তায় এক একটা অ্যাটম বোম ছাড়ছে তার বক্তব্যের মাধ্যমে, আর বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে এখন প্যান্ট ভিজিয়ে ফেলতেছে এনসিপি টোকাই। আসসালামু আলাইকুম দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। ভেবেছিলেন না যে আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না? কমপক্ষে 20 বছর লাগবে আওয়ামী লীগ ফিরে আসতে, কিন্তু কি হলো? ঠিক 2 বছরের ব্যবধানে যে কোনো সময়ের চাইতে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল এবং বঙ্গবন্ধু কন্যা এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে বেশি জনপ্রিয় রাষ্ট্রনায়ক। অনেকেই একথা শোনার পর গালি দেবে, বটবাহিনী, জামাত, শিবির, বিএনপি দিতে পারে, বাট বাস্তবতা এটাই, এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা সব থেকে বেশি এবং বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তা সব থেকে বেশি। বাংলাদেশের মানুষ সব থেকে বেশি শেখ হাসিনাকে মিস করে, মুখে বলুক আর না বলুক, এটাই সত্য। একটা কথা বলি আপনাদেরকে, দক্ষিণ এশিয়াতে অর্থাৎ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত কিন্তু দাদাবাবু। যে যত কথাই বলেন না কেন, যত কথাই বলুক না কেন, যতই দিল্লি না ঢাকা স্লোগান দিক, দিন শেষে দিল্লির দরবারে প্রবেশের অনুমতির জন্য সব বদমাইশরা যারা এই ধরনের স্লোগান দেয়, এরা দিল্লির পা চাটে, শুধুমাত্র দিল্লির দরবার হলে প্রবেশের জন্য যা কিছু করে, চামচামি, পা চাটা, সবকিছু, কিন্তু মুখে বলে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ বিজেপির একটা অর্গান। এই ধরনের কথা যারা বলে তারাই মূলত বেশি দিল্লির পা চাটে, দিল্লির গোলামি করে, এবং এটাই বাস্তবতা। দক্ষিণ এশিয়ার কথা বাদ দেন, বাংলাদেশের ক্ষেত্রে ভারত অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের ঠিক ভূগর্ভে, কিংবা যেটাকে পাকস্থলী বলতে পারেন। সুতরাং পাকস্থলী আক্রান্ত হলে পুরো দেহে সেটার প্রভাব পড়বে না, এটা তো ভাবার কারণ নাই। এবং ঠিক এ কারণেই বাংলাদেশের রাজনীতিতে ভারত অনেক বেশি গুরুত্বপূর্ণ। মূল প্রসঙ্গে আসি, আওয়ামী লীগ কেন ফিরবে? হোয়াই আওয়ামী লীগ কেন ফিরবে, কি কারণে ফিরবে, কেন আওয়ামী লীগকে ফিরতেই হবে, আপনারা কি জানেন, বুঝেন? যে যত কথাই বলুক না কেন, ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরতেই হবে, এইটার কোনো বিকল্প নাই। আসেন আপনাদেরকে সিম্পলি কয়েকটা বিষয় বুঝাই, তাহলে বুঝবেন আওয়ামী লীগ কেন বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং ফিরতে হবে। দেখেন, দক্ষিণ এশিয়ার টাইম বোম এখন বাংলাদেশ। জাপানের একটা পত্রিকাতে কয়েক মাস পূর্বে প্রকাশ হয়েছিল না, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার টাইম বোম, এবং পরিবেশ পরিস্থিতি যা বলছে যে কোনো সময় এই বোম ফাটবে, এবং এটা ফাটলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। একথাও কিন্তু সত্য, এবং এটা ভারত খুব ভালো করেই জানে। দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে যদি আপনারা তাকান, একটা বিষয় স্পষ্ট দেখা যায়, বাংলাদেশ এবং ভারতের ভূগোল একে অপরের সাথে এমন ভাবে জড়িয়ে আছে যেটা চাইলেও আলাদা করা সম্ভব না। এটা একেবারে অসম্ভব একটা কাজ, কিন্তু তবুও এই মুহূর্তে অর্থাৎ 2026 সালে দাঁড়িয়ে ভারত বাংলাদেশ একটি বড়সড় ভূরাজনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে, যার জন্য সম্পূর্ণরূপে দায়ী জামাত, বিএনপি এবং আরো যারা মৌলবাদী শক্তি বাংলাদেশে আছে এরা। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর দিকে একটু লক্ষ্য করেন, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এবং বান্দরবান। এই যে দীর্ঘ সীমান্ত রেখা, এই সীমান্ত রেখার ওপারেই ভারতের উত্তর পূর্বাঞ্চল, যেটাকে আমরা 7 সিস্টার্স বলে থাকি। এই সীমান্ত অঞ্চলগুলার বাংলাদেশ অংশে যদি উগ্রবাদ, মৌলবাদ কিংবা জঙ্গি তৎপরতা বেড়ে যায়, তাহলে এটার প্রভাব কি ভারতের জাতীয় নিরাপত্তা এবং রাজনীতির উপর পড়বে না? পড়বে কিনা? নিশ্চিতভাবেই পড়বে। বাংলাদেশের বর্তমান সীমান্ত পরিস্থিতি ঠিক কেন, কি কারণে দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন কিভাবে, কেমনে এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে সম্পূর্ণ বদলে দিয়েছে, সেটা আপনাদের বুঝতে হবে। এর মাঝেও কিন্তু একটা ইঙ্গিত দেয় আওয়ামী লীগ এ কারণেই ফিরবে। প্রথমেই বুঝতে হবে এই অঞ্চলের ভূগোলকে। সিলেট এবং পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকাগুলো পাহাড়ি, দুর্গম এবং অনেক জায়গায় ঘন জঙ্গলে ঘেরা। এই ধরনের ভৌগোলিক অবস্থান যে কোনো আন্ডারগ্রাউন্ড কিংবা উগ্রপন্থী সংগঠনের জন্য নিরাপদ আশ্রয়স্থল। দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার রিপোর্ট বলছে, পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বা এবং জৈশে মোহাম্মদ, এই সংগঠনগুলোর জঙ্গিরা ভারতের অভ্যন্তরে সরাসরি আঘাত হানতে না পেরে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের সীমান্ত অঞ্চলগুলোকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে বাংলাদেশের ক্ষেত্রে
যে অঞ্চলগুলোর নাম আমি ইতিমধ্যে বলেছি, এই অঞ্চলগুলোতে এরা অবস্থান করছে এবং দীর্ঘদিন থেকেই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা কিন্তু কখনোই সীমান্তের জন্য ভালো লক্ষণ না। রাজনৈতিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলার শিথিলতার সুযোগ নিয়ে এই উপাদানগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথে অস্ত্র এবং অর্থ চোরাচালানের নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। সীমান্তে যদি উগ্রবাদের পুনরুত্থান ঘটে, তবে ভারতের ভেতরের শান্ত হয়ে আসা উগ্রবাদী গোষ্ঠীগুলো আবারও অক্সিজেন পাবে, যেটা গত 2 বছর যাবত ইউনূস দিয়েছে, এখন তারেক রহমান দিচ্ছে, জামাত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এই নিরাপত্তা সমীকরণকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? মানে আমাদের কার্ড বাবা কিভাবে নিয়ন্ত্রণ করবে? আমি তার কথাই বলছি। দেখেন, 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সে সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের উলফার সাথে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ছিল, এরা বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছিল, যেটা আশ্রয়দাতা ছিল আমাদের ম্যাডাম খালেদা জিয়া এবং তার গুণধর পুত্র তারেক রহমান। সেই বিখ্যাত 10 টাকা অস্ত্র মামলার কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। এটাই সব থেকে বড় প্রমাণ, যেখানে ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদীদের জন্য আনা বিপুল অস্ত্র চট্টগ্রামে ধরা পড়েছিল। এ কারণেই দিল্লির কৌশলগত মহলে একটি দীর্ঘমেয়াদী ধারণা সৃষ্টি হতে বাধ্য হয়েছে যে বিএনপি সরাসরি উগ্রবাদ ছড়াক কিংবা না ছড়াক, তাদের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামী এবং আরো অন্যান্য উগ্রবাদী দলগুলোর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, থাকবে না, যার ফলে তাদের আমলে উগ্রবাদীরা এক ধরনের পরোক্ষ পৃষ্ঠপোষকতা পেয়ে যায়। বর্তমানেও সেই ধারাবাহিকতা চলছে। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে উগ্রবাদীদেরকে ধারাবাহিকভাবে পৃষ্ঠপোষকতা করছে, তারা উগ্রবাদীদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে কিভাবে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে উত্তপ্ত করা যায়। ঠিক এর বিপরীতে 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ভারতের নিরাপত্তা উদ্বেগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। জিরো টলারেন্স টু টেরোরিজম এই নীতির আওতায় শেখ হাসিনার সরকার ভারতের মোস্ট ওয়ান্টেড বিচ্ছিন্নতাবাদী নেতাদের গ্রেফতার করে ভারতের হাতে তুলে দিয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হয়নি, শেখ হাসিনা দেন নাই। আর ঠিক শেখ হাসিনা এই কারণেই বলেছিলেন, ভারতকে আমরা যা দিয়েছি ভারত সেটা কখনোই ভুলতে পারবে না। তিনি মূলত বুঝিয়েছিলেন, তিনি ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর আঞ্চলিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করেছিলেন, 4000 কিলোমিটার সীমান্ত স্থিতিশীল রেখেছিলেন, নিরাপদ রেখেছিলেন, সর্বাত্মক সহায়তা করেছেন, সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। এটা নিয়ে জামাত বিএনপি মারাত্মক প্রপাগান্ডা ছড়িয়েছে, কিন্তু এটার ব্যাখ্যা কেউ কখনো তুলে ধরতে পারেনি। আর ঠিক এইসব কারণেই ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে, সেটা হোক কংগ্রেস সরকার কিংবা বিজেপি সরকার, দিল্লির কাছে সবসময় আওয়ামী লীগ একটি পরীক্ষিত এবং নির্ভরযোগ্য মিত্র হিসেবে বিবেচিত হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আওয়ামী লীগের বিকল্প ভারতের কাছে আর কোনো কিছু নাই। ভারত নিজেদের আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে 7 সিস্টার্সের স্থিতিশীলতা রক্ষা করবার জন্য বাংলাদেশে একটি ভারত বান্ধব এবং ধর্মনিরপেক্ষ সরকারের উপস্থিতি অত্যন্ত জরুরি। এটা তারা সবসময় চেয়েছে এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভারত বুঝতে সক্ষম হয়েছে উগ্রবাদ দমনে আওয়ামী লীগের কোনো কার্যকর বিকল্প বাংলাদেশে নেই। বিএনপি কখনোই সে বিকল্প হতে পারবে না। বাংলাদেশকে যদি উগ্রবাদ এবং মৌলবাদের হাত থেকে রক্ষা করতে হয়, তবে তা কেবল ভারতের নিরাপত্তার জন্য নয়, ভারতের দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নিজস্ব অস্তিত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামী লীগের বিকল্প কোনো দল নাই। উগ্রবাদ যে কোনো দেশের জন্য একটা আত্মঘাতী পথ। বাংলাদেশের সীমান্ত অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা এবং পিছিয়ে পড়া তরুণ সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে মূলধারায় ফিরিয়ে আনাই হবে এই সংকটের স্থায়ী সমাধান। ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা, ভারতের সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা, এই সব কিছুর জন্য বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প কোনো সরকার নাই। কারণ আগেই বলেছি, দক্ষিণ এশিয়ার দাদাবাবু ভারতবর্ষ। মানেন কিংবা না মানেন, যতই দিল্লি না ঢাকা স্লোগান দেন, ভারত ভারতী। সুতরাং আওয়ামী লীগ কেন ফিরবে, কি কারণে ফিরবে, কেন আওয়ামী লীগকে ফিরতেই হবে, কেন ফেরাটা জরুরি, কাদের জন্য ফেরাটা জরুরি, সেটা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আবার ভূ রাজনীতিতে স্থায়ী শত্রু কিংবা মিত্র নেই। একসময় যারা আওয়ামী লীগকে হটিয়ে গণতন্ত্র ফেরাতে মরিয়া ছিল, সেই আমেরিকায় কি এখন সুর বদলে ফেলেছে হঠাৎ করে? তারা কি আওয়ামী লীগের দিকে ঝুঁকছে? যদি তাই হয়, তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আসছে, সে কথা বলাই যায়। সম্প্রতি শেখ হাসিনা বলেছেন তিনি 6 মাসের মধ্যে মাথা উঁচু করে দেশে ফিরবেন। কেন বলেছেন? আজ আমরা এই কথার পেছনের জিওপলিটিক্যাল স্টোরি বুঝতে চেষ্টা করব। নেপাল থেকে মার্কিন দূতের ফিরে আসা আর রাশিয়া, ভারত, চীন বা RIC জোটের নতুন সমীকরণ কি ঢাকাকে নিয়ে ওয়াশিংটনের চিন্তা বদলে দিচ্ছে? আমেরিকা কি আসলেই আওয়ামী লীগের দিকে ঝুঁকছে, নাকি এটি কেবলই অস্তিত্ব রক্ষার নতুন এক কৌশল? অতীতে আমরা দেখেছি আমেরিকা বাংলাদেশের ব্যাপারে কতটা কঠোর ছিল। গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন সবগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারকে চাপের উপরে রাখার চেষ্টায় মগ্ন ছিল, যার ফলশ্রুতিতে 5 আগস্ট দেশকে অস্থিরতা এবং গৃহযুদ্ধ থেকে বাঁচাতে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে চলে যান। শেখ হাসিনার সরকারকে উৎখাতের পেছনে আমেরিকার ডিপ স্টেটের প্রত্যক্ষ ভূমিকা ছিল। সেই মেটিকুলাস ডিজাইনের কথা যেমন ইউনূস বলেছিলেন, তেমনি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবার পর আমরা তার মুখ থেকেই শুনেছিলাম $29 মিলিয়ন কথা। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি তার অবস্থান পরিবর্তন করছে? আর এটা বুঝতে হলে আমাদের আগে 2টা জিনিস বুঝতে হবে। আমেরিকা বাংলাদেশে কোন মডেল চেয়েছিল, আর একটা বিষয় হলো বাংলাদেশে আমেরিকার স্বার্থগুলো কী কী ছিল। দেখুন, আমেরিকা যে সব দেশে সফল তা কিন্তু নয়, অনেক দেশেই তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
আমেরিকার চাওয়া ছিল বাংলাদেশে পাকিস্তানের পরিস্থিতি সৃষ্টি করা, অর্থাৎ ইমরান খানকে যেমন জেলে ভরে রাখা হয়েছে, শেখ হাসিনাকেও তেমনি গণভবনে হাজারো মানুষ ঢুকিয়ে হত্যা করা অথবা জেলে পুরে রাখা, যার কোনোটি বাস্তবায়ন সম্ভব হয়নি। আর একটা বিষয় হলো পাকিস্তানের প্রেক্ষাপট আর আমাদের প্রেক্ষাপটে আরও কিছু ভিন্নতা আছে, যেমন সীমান্তবর্তী দেশ পাকিস্তান চীন নির্ভর, এবং পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলো চীনের জন্য তেমন কোনো বড় থ্রেট নয়। কিন্তু বাংলাদেশের সীমান্ত ভারতের সাথে, আর বাংলাদেশে রয়েছে ব্যাপক রকমের ভারত বিরোধিতা। এই ভারত বিরোধিতার কথাটি মনে রাখবেন, তাহলে ভিডিওর শেষে বুঝতে সুবিধা হবে কেন আমেরিকা তাদের পরিকল্পনা পরিবর্তন করবে। আমেরিকার বাংলাদেশের প্রধান স্বার্থ ছিল বঙ্গোপসাগরে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করা, যে ব্যাপারে শত চাপ দিয়েও শেখ হাসিনাকে রাজি করাতে পারে নাই তারা। এরপর আছে তাদের বার্মা অ্যাক্টের বিষয়, বাংলাদেশের ভেতর দিয়ে মানবিক করিডোরের নামে মিয়ানমারে প্রবেশ করা, মিয়ানমারের রিয়ার আর্থ মিনারেলের ওপর ভাগ বসানো, এই অঞ্চলে শক্ত ঘাঁটি গেড়ে চীন এবং ভারতের ওপর ছড়ি ঘুরানো। কিন্তু জো বাইডেনের দালাল ইউনুস তাদের মন মতো সব চাওয়া পূরণ করলেও এই বিষয়ে আমেরিকার সামনে বড় বাধা ভারত, চীন এবং রাশিয়া। হ্যাঁ, এটা সত্য যে ইউনুস কথিত বাণিজ্য চুক্তির নামে এক দাসত্বের চুক্তি করে বাংলাদেশকে শেকলবন্দি করে গিয়েছে, কিন্তু আমেরিকার যে প্রধান লক্ষ্য বঙ্গোপসাগরে ঘাঁটি গাড়া, সেটা কি ভারত, চীন, রাশিয়া খুব সহজে মেনে নেবে বলে আপনি মনে করেন? এখন তাহলে প্রশ্ন এসে যায়, যে আওয়ামী লীগ শত চাপের কাছেও নতি স্বীকার না করে ক্ষমতা ছেড়ে দিল, সেই আওয়ামী লীগ কি তাহলে এখন আমেরিকার দেয়া কোনো শর্তে রাজি হয়ে যাচ্ছে? এটা বুঝতে হলে বর্তমান জিওপলিটিক্সের কিছু হালচাল বোঝা জরুরি, আর এটা বুঝলেই বুঝে যাবেন কেন আওয়ামী লীগের ব্যাপারে নমনীয় হতে পারে আমেরিকা। বিশ্লেষকরা লক্ষ্য করছেন ওয়াশিংটনের ভাষায় এখন আর সেই আগের মতো আক্রমণাত্মক সুর নেই। কেন এই ইউটার্ন? আমেরিকা বুঝতে পারছে দক্ষিণ এশিয়া তাদের ভ্যালু বেসড পলিটিক্স বা গণতন্ত্রের বুলি অনেক সময় তাদের নিজেদেরই স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। তারা হিসেব কষে দেখছে বাংলাদেশে তারা যদি আওয়ামী লীগকে পুরোপুরি মাইনাস করে দেয় এবং তাদের লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যায়, তাহলে ভারত, চীন এবং রাশিয়া এক হয়ে যাবে, আর এই তিন পরাশক্তি এক হয়ে গেলে আমেরিকা এই অঞ্চল থেকে ছিটকে পড়বে। সাম্প্রতিক একটি ঘটনা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর নেপাল সফরে গিয়েছিলেন, কিন্তু নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র তার সাথে দেখা করতে অস্বীকৃতি জানান। একটি ছোট দেশ যখন আমেরিকার মতো একটা পরাশক্তির দূতকে এভাবে ফিরিয়ে দেয়, তখন বুঝতে হবে এই অঞ্চলে আমেরিকা দাপট কতটা প্রশ্নের মুখে পড়েছে। আমেরিকাও বুঝতে পারছে হিমালয়ের দেশগুলোতে তাদের প্রভাব কমছে। এখন যদি বাংলাদেশেও তারা একই রকমের ভুল করে এবং পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে এই অঞ্চলে তাদের দাঁড়ানোর আর কোনো জায়গা থাকবে না। নেপালের এই না আমেরিকার নীতি নির্ধারকদের বাংলাদেশের রাজনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। ভিডিও শুরুতেই বলেছিলাম ভারত বিরোধিতা কথাটি মনে রাখতে। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ হলো ভারত। আমরা সবাই একটা জিনিস জানি যে এই অঞ্চলে ভারতকে ওভারটেক করে কোনো কিছুই করা সম্ভব না, হোক সেটা আমেরিকা বা অন্য কোনো সুপার পাওয়ার। আর ভারতের পরীক্ষিত মিত্র আওয়ামী লীগ। ভারত খুব ভালো করেই এইটুকু অনুধাবন করে যে বাংলাদেশে আওয়ামী লীগের শক্তিশালী কোনো বিকল্প নেই। দিল্লি বিশ্বাস করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বা রাজনৈতিকভাবে সক্রিয় থাকলে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমেরিকা যে বাংলাদেশের সাথে এত চুক্তি করলো, সেগুলোর কি হবে? দেখুন, আমেরিকার অর্থনীতির যে আকার, তার কাছে বাংলাদেশের সাথে করা চুক্তিগুলো কি খুব বড় কোনো ডিল তাদের জন্য? 24শে মে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে আসার কথা রয়েছে, কিন্তু তিনি সবাইকে অবাক করে দিয়ে একদিন আগেই ভারত সফরে এসেছেন। সেখানে ভারত এবং আমেরিকার মাঝে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে, আর নিশ্চিতভাবেই সেখানে বাংলাদেশের প্রসঙ্গ এবং আওয়ামী লীগের প্রসঙ্গ উঠে আসবে। সেক্ষেত্রে ভারত হয়তো আমেরিকাকে বাংলাদেশ বিষয়ে শর্ত দিতে পারে। আপনার কি মনে হয় বাংলাদেশে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আমেরিকা ভারতের মতো একটি বৃহৎ শক্তি, বড় বাজার এবং এই অঞ্চলে তাদের সবথেকে শক্তিশালী মিত্রের সাথে সম্পর্ক নষ্ট করবে? যখন নেপাল হাতছাড়া হচ্ছে, মালদ্বীপে প্রভাব কমছে, তখন বৃহৎ স্বার্থে দিল্লি এবং ওয়াশিংটন আওয়ামী লীগের ব্যাপারে এক বিন্দুতে এসে মিলিত হতে পারে। এখানে মূল কারণটির নাম RIC, অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। এই তিন দেশ একটা বিষয়ে একমত, দক্ষিণ এশিয়ায় পশ্চিমাদের মোড়লগিরি তারা মেনে নেবে না।
রাশিয়া এবং চীন তো বটেই, এমনকি ভারতও চায় না বাংলাদেশে আমেরিকার অতিরিক্ত প্রভাব থাকুক। দেখুন, ইরান যুদ্ধের কারণে আমেরিকা এমনিতেই এই মুহূর্তে ব্যাকফুটে আছে। আমেরিকা যদি বাংলাদেশে অতিরিক্ত বল প্রয়োগের চিন্তা করে আর যদি হিতে বিপরীত হয়, তাহলে বঙ্গোপসাগরে আমেরিকার প্রভাব চিরতরে বিলীন হতে পারে। আর এই ভয় থেকেই হয়তো আমেরিকা এখন আওয়ামী লীগের সাথে একটি ওয়ার্কিং রিলেশন বা সমঝোতায় আসার চেষ্টা করছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি, উগ্রবাদী সংগঠনের উত্থান ওয়াশিংটনকে দুশ্চিন্তায় ফেলেছে। ভারত তাদের সীমান্ত নিরাপত্তার স্বার্থে যে কোনো রকম পদক্ষেপ নিতে পিছপা হবে না। আর এই বেলায় যদি সামনে আমেরিকাও এসে দাঁড়ায়, তবুও ভারত সামনে পেছনে কিছুই চিন্তা করবে না। এই ইস্যুতে ভারত রাশিয়া এবং চীনকেও পাশে পাবে। আর আমেরিকার যেহেতু প্রধান মাথা ব্যথা চীন, তাই চীনের আগ্রাসন রুখতে ভারতের এই চাওয়ার সাথে একমত হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। আমি শুরুতেই বলেছিলাম, আওয়ামী লীগ কি তাহলে আমেরিকার দেয়া কোনো শর্ত মেনে নিতে পারে? উত্তর হলো না। শেখ হাসিনা দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত মানবেন না, কিন্তু তারপরও আমেরিকা আওয়ামী লীগের দিকে ঝুঁকতে পারে। কারণ তা না করলে আমেরিকা এই অঞ্চলে তাদের কর্তৃত্ব হারাতে পারে। তাই এই অঞ্চলে অন্তত টিকে থাকার জন্য হলেও আমেরিকা আওয়ামী লীগের দিকে ঝুঁকতে পারে। আর এতে করে ভারতের সাথেও আমেরিকার সাম্প্রতিক সময়ে যে বোঝাপড়ার ঘাটতি রয়েছে তা কমে যাবে। আমেরিকা হয়তো ভালোবেসে আওয়ামী লীগের দিকে ঝুঁকছে না, বরং তারা বাধ্য হচ্ছে। নেপালের অপমান, আরআইসি জোটের উত্থান আর ভারতের শর্তের কাছে নতি স্বীকার করেই তারা তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করতে পারে। আর এই আন্তর্জাতিক বিষয়গুলোর কারণেই শেখ হাসিনা ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। শেখ হাসিনা প্রতিদিন টেলিগ্রাম বার্তায় এক একটা অ্যাটম বোম ছাড়ছে তার বক্তব্যের মাধ্যমে, আর বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে এখন প্যান্ট ভিজিয়ে ফেলতেছে এনসিপি টোকাই সমন্বয়করা এবং জামাত ইসলামীর কর্মীরা। বিএনপিও কিন্তু পিছিয়ে নেই। বিএনপি সরকারের মন্ত্রীরা এখন শেখ হাসিনার বক্তব্য শুনে ভয়ে আবল তাবল বকা শুরু করে দিয়েছে। এবং বাংলাদেশের যিনি এখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন সাহেব, তিনিও এখন সুনরম করে বলছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে কোনো বাধা নেই, বাংলাদেশে ফিরে তিনি আইনি মোকাবেলা করতে পারবেন। আরে ভাই, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে, তিনি কি সকল রুলস এন্ড রেগুলেশন মেনে বাংলাদেশে ফিরে আপনাদের মনে হয়? শেখ হাসিনা বাংলাদেশে ফিরার সাথে সাথে এই সকল টোকাই সমন্বয়করা কোথায় যাবে গা? আর আইনের যে সকল কথা বলছেন, সাজানো এই সকল আইন অনেক কিছুই তছনছ হয়ে যাবে। কারণ সাজানো এই সকল রায় কিছুই থাকবে না। যারা এই সকল রায় দিয়েছে সে সকল আইনজীবীরাও বাংলাদেশে থাকবে না, থাকলেও কোথায় লুকাই থাকবে সেটাও জানা যাবে না। ওই রকম পরিস্থিতি হবে। আর শেখ হাসিনা বাংলাদেশে আসার সাথে সাথে বাংলাদেশের চিত্রই পরিবর্তন হয়ে যাবে। বিএনপি যদি সরকারে থাকাও, নামে মাত্র সরকার থাকবে। সারা বাংলাদেশ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে আসবে, শেখ হাসিনার নিয়ন্ত্রণে চলে আসবে। যারা এখনো স্বপ্ন দেখছে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাবে, তারা এখনো জেগে জেগে স্বপ্ন দেখছে। এটাই হচ্ছে বাস্তবতা। তারা এখনো মায়ের ভোগে আছে। শেখ হাসিনাকে জেলে ভরে এবং ফাঁসির দড়িতে ঝুলানো এতই সোজা? বাংলাদেশের 7-8 কোটি আওয়ামী লীগের সমর্থকরা বসে বসে কি আঙ্গুল চুষবে? এ সকল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে শেখ হাসিনাকে জেলে ভরে ফাঁসিতে ঝুলিয়ে ফেলবেন। রক্তের বন্যা বসে যাবে এবং দরকার হলে হাজার হাজারে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমে আন্দোলন করে মারা যাবে। তবুও শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতে পারবেন না, সেটা তো স্বপ্নেও পারবেন না। বরং শেখ হাসিনা বাংলাদেশে আসার সাথে সাথে বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে। হয়তোবা মধ্যবর্তী একটি নির্বাচনও হয়ে যেতে পারে। বিএনপির মনে সেই ভয় ঢুকেছে, এনসিপি টোকাই সমন্বয়কদের মনে সেই ভয় ঢুকেছে। এখন টকশোতে গিয়ে গোলাম মাওলা রনিদের মতো সুশীলরা বলতে শুরু করে দিয়েছে যে জুলাইয়ের স্পিরিট যারা ধারণ করে সকলে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। তাছাড়া শেখ হাসিনার বাংলাদেশে আসা ঠেকানো সম্ভব না। আর শেখ হাসিনা বাংলাদেশে আসলে কোনো নিয়ম মেনে বাংলাদেশে আসবে না। সালাউদ্দিন সাহেব যেটা মনে করছে সেটা কিছুই হবে না। শেখ হাসিনার হাতেই বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাবে। ভাই, একটা জিনিস বুঝতে হবে, যেখানে শেখ হাসিনাকে বিশ্বের যত মোরাল আছে সকলে সমর্থন করতেছে, শুধু আমেরিকা ছাড়া। আমেরিকা কি এমন সমর্থন দিয়ে শেখ হাসিনা দেশে ফিরে আসা ঠেকাবে? সম্ভব না। যেখানে ভারত 100-100 বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সাপোর্ট দিবে, চীনও মনো সমর্থন দিবে, রাশিয়া তো 100-100 সমর্থন দেওয়ার জন্য বসে আছে। সে কারণেই তো বাংলাদেশের মধ্যে তোলপাড় তৈরি হয়েছে। ফেসবুকের মধ্যে ঢুকলে এখন দেখা যায় শেখ হাসিনার জনপ্রিয়তা কতটুকু। বাংলাদেশের খেটে খাওয়া মানুষের মুখে এখন শুধু শেখ হাসিনার গুণগান, শেখ হাসিনার উন্নয়নের কথা। বাংলাদেশ এখন কোন পরিস্থিতিতে আছে আপনারা এখন একটু চিন্তা করে দেখুন। সকল কিছু শেখ হাসিনার অনুকূলে। এই বিএনপি সরকার এবং জামাত জোট মিলেই পরিবেশ সৃষ্টি করে ফেলেছে শেখ হাসিনা যাতে খুব শীঘ্রই বাংলাদেশে আসে এবং বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু শেখ হাসিনা নিজে একা করতে সক্ষম হয়নি। বিএনপি এবং জামাত জোট শেখ হাসিনাকে এটা করতে সহযোগিতা করেছে তাদের অপরাজনীতির কারণে এবং ভুলভাবে দেশ শাসনের কারণে। আর ডক্টর নুজুর আহমেদ জাহেলিয়াতের যে শাসন ছিল সেটার কারণে বাংলাদেশের জনগণ এই 2 বছরে ক্লিয়ারলি বুঝে গিয়েছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে
কেউ সুন্দরভাবে দেশ শাসন করতে পারবে না। বাংলাদেশে যদি উন্নয়ন করতে হয়, বাংলাদেশে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে প্রয়োজন এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসা প্রয়োজন। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির জন্য অন্তত মন্দের ভালো। টাকা পয়সা যদি কিছু লুটপাট করেও অন্তত দেশের জন্য উন্নয়নমূলক কাজ করে। কিন্তু এই বিএনপি জামাত বলে নাই এবং ডক্টর যে সরকার ছিল তারা বলে, তারা তো দেশের ছিটে ফোটা উন্নয়ন করে নাই, বরং যে টাকাগুলো ছিল বিভিন্ন মন্ত্রণালয়ে সে টাকাগুলো সকল কিছু লুটপাট করে বিদেশে পাচার করেছে। এখন তো সকল কিছু আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি। 6,000 কোটি টাকা আসিফ মাহমুদ এবং তার পিএসও উঠিয়ে নিয়েছে তার মন্ত্রণালয়ের যে দপ্তর ছিল সেখান থেকে। এবং আসিফ নজরুল কিভাবে কি বাণিজ্য করেছে ম্যাজিস্ট্রেটদেরকে রদবদলে, সকল কিছু আমরা বিভিন্ন জায়গায় নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি। লুটপাটের অঙ্গরাজ্য ছিল বাংলাদেশ ডক্টর শাসন আমল। এখন তো চাঁদাবাজের অঙ্গরাজ্য, লুটপাটের অঙ্গরাজ্য হয়ে গিয়েছে বাংলাদেশ। এবং গুম, হত্যা, খুন এগুলো চলছেই। এবং আদালত প্রাঙ্গণও আজকে দেখলাম কক্সবাজারে, সেখানে হাজিরা দিতে গিয়েছে, সেখানে একজনকে গুলি করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আদালতে পর্যন্ত এখন মানুষ নিরাপদ না, জেলের ভিতর মানুষ নিরাপদ না। জেলের ভিতর পুলিশের সামনে, থানার ভিতর পুলিশের সামনে লোকজনকে মারা হচ্ছে, পুলিশ নির্বাক। পুলিশ ডাক দিলে তখন পুলিশকে বলা হবে আওয়ামী লীগের দোষর, পুলিশের চাকরি খেয়ে ফেলবে। এইরকম শাসন বাংলাদেশে চলছে। এই শাসন দেখে জনগণ বুঝতে পেরেছে এই শাসন যদি আর 1-2 বছর রানিং থাকে, বাংলাদেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে ডেইলি এরকম বাচ্চা বাচ্চা শিশু ধ্বংস হবে, ডেইলি মাদ্রাসার মধ্যে বাচ্চা বাচ্চা শিশু বলাৎকার হবে, এবং সারা বাংলাদেশের মধ্যে গুম হত্যা দিনকে দিন বাড়তে থাকবে। এখন বিভিন্ন বনে জঙ্গলে মাথা কাটা লাশ পাওয়া যায়, নদীর মধ্যে লাশ পাওয়া যায়, খালে বিলে লাশ পাওয়া যায়। একটা দেশ এভাবে চলতে পারে না। আর এইদিকে বিএনপির মন্ত্রীরা বড় বড় গালবাজি করছে, তারা দেশে সকল কিছু ঠিক করে ফেলেছে, তাদের আমল থেকেই বাংলাদেশে যত উন্নয়ন হচ্ছে সকল কিছু প্ল্যানিং ছিল, শেখ হাসিনা এসে সেগুলো করেছে। আচ্ছা ভাই, ধরে নিলাম তাদের আমল থেকে সকল কিছু প্ল্যানিং ছিল, শেখ হাসিনা 16-17 বছরে সে সকল উন্নয়ন করেছে। এখন আবার আপনারা নিজেরা প্ল্যানিং করে নিজেরা উন্নয়ন করে একটা জিনিস দেখান না, পদ্মা সেতুর মধ্যে একটা সেতু করে দেখান না, মেট্রোলের মতো এরকম কিছু একটা করে দেখান না, তাহলে আমরা বাংলাদেশের জনগণ বুঝতে পারবো যে আপনারা প্ল্যানিংও করেন, উন্নয়নও করতে পারেন। খালি অন্যদের জিনিস দেখিয়ে দেখিয়ে প্ল্যানিং এর কথা বলেন। বাংলাদেশে যত উন্নয়নমূলক কাজ হয়েছে সকল কিছু বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। দুর্নীতি করলেও তো আওয়ামী লীগ উন্নয়ন করেছে। আপনারা কি কার বাল ফেলেছেন? আপনারা শুধু সমালোচনা করা ছাড়া, 21 আগস্টের গ্রেনেড হামলা করা ছাড়া, আওয়ামী লীগকে দমন নিপীড়ন করা ছাড়া কিছুই তো আপনারা করতে পারেন না। আওয়ামী লীগ যদি বিরোধী রাজনৈতিক দলকে দমন নিপীড়ন করেও থাকে, দুর্নীতি লুটপাট যদি করেও থাকে, বাংলাদেশ অন্তত গণতন্ত্র ছিল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বাংলাদেশে বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মধ্যে আবির্ভূত ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা ছিল, এবং বাংলাদেশে উন্নয়নমূলক হাজারো কাজ করেছে। এটা এখন দৃশ্যমান, প্রত্যেক মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার সুনাম। কেন? এটা আপনাদের ভুল রাজনীতির কারণে, আপনাদের অপরাজনীতির কারণে, আপনাদের ভুল শাসনের কারণে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা আর যদি 2-3 মাস যায় আরো বেশি জনপ্রিয়তা অর্জন করবে, এবং বাংলাদেশের জনগণ আপনাদেরকে টেনে হিস্ট্রে ক্ষমতা থেকে নামাবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা আবার ক্ষমতায় বসাবে। বেশি সময় নাই। শেখ হাসিনা সে কারণে কনফিডেন্স নিয়ে বলছে পালা বদল আবার হবে, এই সরকারের আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আমি 6 মাসের মধ্যে শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছি, সকলে প্রস্তুত থাকবে। এমনি এমনি ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী বলে না 1 কোটি মানুষ জড়ো হবে ঢাকা শহরের মধ্যে, 100%। শেখ হাসিনা আসার আগে প্ল্যানিং করে সারা বাংলাদেশের সকল নেতাকে যদি বলে দেয়, এমপি মন্ত্রীদেরকে যদি বলে দেয় আপনাদের কর্মীদেরকে ঢাকায় আসতে বলো, 1 কোটির বেশি হবে। আবার ঢাকার মধ্যে আওয়ামী লীগের সমর্থক আছে না, ঠেকাতে পারবেন? পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনী এখন ভালোভাবে ক্লিক করছে না, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, বিজিবি বিজি থাকবে সীমান্তের মধ্যে, বিএসএফ এর সাথে অলরেডি বিভিন্ন ভেজাল হচ্ছে। সেই কারণে তো আপনারা কি করবেন? জামাতের মিলিটেন্ট বাহিনী নামাবেন? কাজ হবে না ভাই, মায়ের চোটে পায়খানা করাই ফেলবে আওয়ামী লীগের নেতা কর্মীরা। সামনে এরকম পরিস্থিতি আসতেছে, যতই জঙ্গি হামলা করার চেষ্টা করুক কোনো কাজ হবে না। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে সকল কিছুই চেঞ্জ হয়ে যাবে। সো প্রস্তুত থাকেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে, বাংলাদেশে আরেকটি পালা